নমস্কার, আপনারা দেখছেন হট সিটে হট টকের আরও একটি পর্ব। আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টক আপনারা ট্রাইব টিভি বাংলায় দেখেন, নিয়মিত দেখেন, এবং এই অনুষ্ঠানে আমরা জ্বলন্ত টপিক, যে টপিক আপনাদের জানা দরকার, জানাবার দরকার, বিশ্লেষণ করা দরকার, সেই টপিক নিয়েই আমরা আপনাদের সামনে আলোচনা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। সে রাজ্য থেকে, দেশ থেকে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন রকম টপিক রাখি। আপনারা বেশ কিছু মানুষজন হট সিটে হট টকে লাস্ট কয়েকটা এপিসোডে কমেন্টে জানতে চেয়েছেন রাজনীতি নিয়ে আমরা কেন কথা বলছি না। যত নির্বাচন এগোবে নিশ্চয়ই আমরা সেই বিষয়ে কথা বলবো, এবং কোন অবস্থান এবং কোন দলের কি অবস্থান হয় ডেফিনেটলি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে হট সিটে হট টকে আমরা যা যা টপিক রাখছি সবটাই ইম্পর্টেন্ট। নেপালে আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে কী অবস্থা সেখানকার, সেটা থাকবে, এবং তার সঙ্গে এসআইআর নিয়ে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। 10 তারিখ মিটিং ছিল, সেটা নিউ আপডেট থাকবে, এবং তার সঙ্গে ক্রস ভোটিং ইন ভাইস প্রেসিডেন্ট ইলেকশন, এটাও কিন্তু আমরা রাখছি। অর্কপ্রভ সরকার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা প্রতিটা পর্বে শোনেন, এবং বিভিন্ন রকম মানুষজন আপনারা অনেক কিছু জানতে চান অর্কপ্রভ সরকারের কাছে বিশ্লেষণ। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমে নেপাল নিয়ে আসবো। অর্কদা, নেপালে এই মুহূর্তে জেন জির মনোনীত অন্তর্বর্তী সরকারের প্রধান, প্রাইম মিনিস্টার বলা যায়, সুশীলা কার্কি প্রধানমন্ত্রীকে ফোন করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন ভারতের। রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, এবং নেপালের এই মুহূর্তে কি পরিস্থিতি? অর্কদা, কেপিএস ওলি ও তো কমিউনিস্ট পার্টির ছিল, ও চীন ঘনিষ্ঠ ছিল, ও ভারত বিরোধী ছিল, ও মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন মানতে চাইতেন না। লিপুলেখ কালাপানিকে নেপালের মানচিত্রে এনেছিল। তার প্রথম বিদেশ সফর চীনে করে। নেপালের প্রধানমন্ত্রীরা প্রথম বিদেশ সফর দিল্লিতে আসে, ও চীনে করেছিল। ও ভারত বিরোধী। হ্যাঁ, তা এরকম একটা লোক ক্ষমতা থেকে চলে গেছে, এবং মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ কেপিএস শর্মা ওলি এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে থেকেই প্রমাণ হয়। অত্যন্ত আনপপুলার ছিল, স্বৈরাচারী ছিল, দুর্নীতিতে আকাপস্তলা জুড়ে ছিল। এখন সুশীলা কার্কি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন, এখানে পড়াশোনা করেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন, সংবিধান সংস্কার কমিটির সদস্য ছিলেন। এরকম একজন মাতৃশক্তি যদি নেপালের ক্ষমতাসীন হন, এবং তিনি প্রকাশ্যে নিজেকে ভারত বন্ধু বলেছেন, তো ভারত এবং নেপালের সম্পর্ক আরো উন্নত হবে, এটা আমরা এক্সপেক্ট করব। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যদি একটা ভারত বিরোধী কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে, সেটা তো আমরা এনকারেজ করতে পারি না। নেপালের মানুষই ওই কেপিএস শর্মা ওলির স্বৈরাচার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। এটা বোধহয় ওনার প্রাপ্যই ছিল, কারণ উনি 3 বার প্রধানমন্ত্রী, ও একবারও টার্ম কমপ্লিট করতে পারেননি। আর 2008 থেকে 2025 পর্যন্ত নেপালে 12 জন প্রধানমন্ত্রী হয়েছেন। একটা আনস্টেবল অ্যারেঞ্জমেন্ট, যেখানে নেপোকিডরা বৈভবের আস্ফালনে জুটে, আর সাধারণ নেপালি যুবাদের দিন গুজরান করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। এই যে বৈষম্য, এটা তো কোনো মানুষ মেনে নেবে না। এই স্বতঃস্ফূর্ত প্রতিভা। ভারত ও নেপালের সম্পর্ক রামায়ণের যুগ থেকে। এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। 1751 কিলোমিটার সীমান্ত আছে, কড়াকড়ি নেই সীমান্তে। ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট আছে, বহু নেপালি ভারতে থাকেন, বহু ভারতীয় নেপালে থাকেন। ব্যবসা বাণিজ্যের আদান প্রদান হয়, প্রচুর রপ্তানি হয় ভারত থেকে নেপালে। নেপাল থেকেও আমরা কিছু আমদানি করি, কিন্তু রপ্তানি বেশি, বাণিজ্য উদ্বৃত্ত। অর্থাৎ নেপাল 3 কোটি মানুষের বা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। 98% হিন্দু। সেই সব দিক থেকে নেপালে একটা ভারতপন্থী সরকার থাকা খুব দরকার। এবং সুশীলা কার্কি তিনি প্রকাশ্যে বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত, ভারতে পড়াশোনা করেছেন, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে, প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, এবং তারপর নেপাল। এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে যুব সম্প্রদায়ের যারা রাস্তায় নামছেন, কি সিম্বলাইজ করে? কিছু সিম্বলাইজ করে না। ওগুলো কোনো গণতান্ত্রিক দেশই তো নয় ওগুলো। বাংলাদেশে গণতন্ত্র কোনোদিনই পাকাপোক্তভাবে মাটির ভিতরে প্রবেশ করেনি। মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা নেই। কখনো খালেদা জিয়া, কখনো শেখ হাসিনার পরিবার, মাঝে কিছু সেনা,
আমাদের দেশে কি 90 কোটি ভোটার 60 কোটি ভোট দেয়। শ্রীলঙ্কায় গণতন্ত্র কোথায় ছিল? ওই তো রাজাপক্ষে পরিবার আর বন্দলা নায়ক পরিবার। নেপালে আগে রাজ পরিবার, তারপরে এই গণতন্ত্রের ডেমোক্রেসির অভাবের জন্যই এই জিনিস হচ্ছে সম্পূর্ণ। যেখানে গণতন্ত্রের প্রকৃত স্বাদ মানুষ পায় না, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে চায়। গণতন্ত্রটা এতটাই ভঙ্গুর বা দুর্বল, এগুলোতে নামে গণতন্ত্র, আসলে কিন্তু এগুলো গণতন্ত্র নয়। গণতন্ত্র কোথায় আছে? ইউরোপের দেশগুলোতে আছে, আমেরিকায় আছে, ভারতে আছে। ভারত বৃহত্তম গণতন্ত্র আর আমেরিকা প্রাচীনতম গণতন্ত্র। গণতন্ত্রের রসাস্বাদন যারা করেছে তারা প্রতিবাদ, বিক্ষোভ, অনাচারের বিরুদ্ধে যা কিছু করার সেগুলো গণতান্ত্রিক মাধ্যমে করে। কখনো এই রাস্তায় তারা যায় না, এই রাস্তাটা গণতন্ত্র অনুমোদন করে না। কেপি শর্মা ওলি তো নির্বাচিত ওই রকম আমাদের দেশের গণতন্ত্র যা, ওখানে ওই গণতন্ত্র সেই বিকশিতই হয়নি। আমরা তো গণতন্ত্র ছাড়া ভাবতে পারি না কিছু। যা প্রতিবাদ হবে নির্বাচনে হবে, ব্যালটে হবে, ইভিএমে হবে। রাস্তায় নেমে অনাচার সৃষ্টি করা, সরকারি সম্পত্তি ভাঙচুর করা, লোককে জ্বালিয়ে দেওয়া, পশুপতি মন্দির পর্যন্ত, হ্যাঁ, এগুলো কেন হয়? তরুণ প্রজন্ম প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি। ওগুলোর নাম কাওয়াস্তে গণতন্ত্র। বাংলাদেশে গণতন্ত্র ছিল হাসিনার সময়? ছিল না। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মাঝে মধ্যেই সেনা অভ্যুত্থান হয়েছে, সেনা শাসকরা শাসন করেছে। শ্রীলঙ্কায় দুটো পরিবারের মধ্যে ক্ষমতা ঘোরাফেরা করেছে। ভারত থেকে তাই হয়েছে? কোনোদিনই হয়নি, হবেও না। তাই এই বিষয়গুলো ওই সমস্ত দেশে সম্ভব যেখানে দু একটা পরিবারের হাতে ক্ষমতা, সামনে গণতন্ত্রের মোড়কে স্বৈরাচার, পরিবারবাদ, সেখানে হয়। কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যেখানে 2024 60 কোটি মানুষের উপর ভোট দিয়েছে, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মিলিত জনসংখ্যা 60 কোটি নয়। সেই 60 কোটি মানুষ ভারতবর্ষে ভোট দিয়েছে, আর ভোটার হচ্ছে 90 কোটি। এর থেকেই বোঝা যায় যে ভারতবর্ষ সবার থেকে কেন আলাদা। বেশ, ওর কথা সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন, তারপর কি হতে পারে? নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। কি হবে সেটা ডিউরেশন তাও কতদিনে হতে পারে বলতে পারবো না। ও জেনারেশন জেন জি অনেক দাবি টাবি করছেন, সংবিধান সংস্কার করতেই পারেন। উনি তো তাদেরই মনোনীত। আরেকজন ছিলেন বিদ্যুৎ পর্ষদের চেয়ারম্যান যিনি, তিনি কাঠমান্ডু একসময় 16 ঘন্টার লোডশেডিং হতো, সেই ভদ্রলোক রাতারাতি বিদ্যুৎ ক্ষেত্রকে সংস্কার করেছেন। আর কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র, তিনি রাজি হননি। সুশীলা কার্কি ঠিক আছে, এখনটা নেপালের অভ্যন্তরীণ বিষয়, ওখানকার মানুষ ঠিক করবেন কবে নির্বাচন হবে, কি হবে, সংবিধান সংস্কার হবে কিনা। আমরা চাই শান্তি ফিরুক, স্থিতাবস্থা ফিরুক, ব্যবসা বাণিজ্যে আগের ছন্দে ফিরুক। ব্রেকের আগে ওর কথা, ইন্ডিয়া নেপাল বর্ডার, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রচুর মানুষজন তাদের অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমে বলছেন। এগুলো তো হয়, এ তো সবে হলো 2-3 দিন, সময় লাগবে। কোনো ট্রান্সপোর্ট নেই, হেঁটে অনেক কিলোমিটার হেঁটে একটা বড় ঘটনা ঘটেছে, তার একটা অভিজ্ঞতা আছে, মানুষের আতঙ্ক আছে, পরিবহন বন্ধ থাকে, কাঠমান্ডুতে কারফিউ আছে, সেনা টহল হচ্ছে। তো এগুলো আস্তে আস্তে কেটে যাবে, ছন্দে ফিরে আসবে নেপাল, একটু সময় লাগবে, ফিরে আসবে। বেশ, ব্রেক নেবো, একটা বিরতি নেবো। বিরতির পর যখন ফিরে আসবো, এসআইআর নিয়ে কিন্তু আপনাদেরকে আপডেট করব। 10 তারিখে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু সব রাজ্যের সিইওদেরকে মিটিংয়ে কী বার্তা দিয়েছেন, তাহলে বঙ্গে এসআইআর হওয়ার প্রস্তুতি কত দূর এগোলো, এবং তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা প্রত্যেকেই জানেন সিপি রাধাকৃষ্ণন ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, কিন্তু কতগুলো ভোট পেয়েছেন, তার কি ভোট পাওয়ার কথা ছিল, কি ইন্ডিকেশন, বিরতির পরে এই নিয়ে বিশ্লেষণ করব। হট টক, এটা বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে তখন এক্ষুনি ফিরে আসছে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট টক। অর্কপ্রভু সরকার আমাদেরকে বলেছেন। অর্কদা, সবার কিন্তু নজর ছিল যে 10 তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বার্তা দেন, এবং এসআইআর নিয়ে বঙ্গে বাংলায় কি হতে যাচ্ছে। আধার কার্ড, ভ্যালিড ডকুমেন্ট, এরকম কিন্তু নির্দেশ আছে। এই মুহূর্তে তাহলে লাস্ট আপডেট কি? 10 তারিখে দিল্লিতে নির্বাচন সদনে সমস্ত রাজ্যের কমিশনের সিইওদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করেছে।
তাতে কতগুলো নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, 23 বছর বাদে হতে চলেছে। 2002 সালে ভোটার তালিকা এবং 2025-এর ভোটার তালিকা, সেই দুটো বিএলওদের দেওয়া হবে। 3 কোটি ভোটার বেড়েছে। 2002 তালিকায় যাদের নাম আছে, আবার 2025-এর তালিকায় যাদের নাম আছে সেগুলোও দেখে নেওয়া হবে। যারা 2002-তে নাম ছিল না, তারপরে নাম উঠেছে, কিন্তু তাদের বাবা মার নাম আছে 2002-তে, সেটাকেও দেখে নিতে হবে। বাড়ি বাড়ি ঘুরে দেখা হবে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার এইটা উদ্যোগ। এবং প্রত্যেক দিন কমিশনের একটা বিশেষ পোর্টালে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক তথ্য আপলোড করতে হবে। এই কাজটা চলবে 20 তারিখ পর্যন্ত। 18-19 তারিখে দিল্লি থেকে কমিশনের 2 জন আসবেন, তারা পরিস্থিতি দেখবেন। ইতিমধ্যে বিএলআরও, ইআরও, এইআরও এদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের গোড়ায় বিজ্ঞপ্তি জারি হবে। লক্ষ্মী পুজোর পরে বা কালী পুজোর পর থেকে এসআইআর শুরু হবে পশ্চিমবঙ্গে। লক্ষ্মী পুজো কিংবা কালী পুজো মানে দিওয়ালি, ওই সময় তাহলে কমিশন ঠিক করবে। 1 মাস ধরে চলবে, তারপরে 1 মাস টাইম থাকবে। কারোর তালিকায় নাম উঠলো না, কেন উঠলো না আপত্তি জানাবেন, কারোর নাম বাদ দেওয়ার জন্য কথা বলবেন। যা হয় বিহারে যা হয়েছিল তাই হবে। আধার কার্ড ভ্যালিড ডকুমেন্ট, আধার কার্ডকে নির্বাচন কমিশন প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে বলেছে, কিন্তু আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। সেই আধার কার্ড আসলি না নাকলি সেটাও আবার নির্বাচন কমিশন বিচার করে দেবে। এটাই, এর মধ্যে বিশেষত্ব কিছু নেই। প্রকৃত নাগরিকরাই ভোটার থাকবেন, অনুপ্রবেশকারীদের নাম থাকবে না, মৃত ভোটারদের নাম থাকবে না, একাধিক জায়গায় নাম তোলা ভোটারের নাম থাকবে না। আবার আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড একটা পরিচয়পত্র মাত্র। বিএলওদের এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আধার কার্ড, যে আধার কার্ড কেউ দাখিল করলো সেটা প্রকৃত আধার কার্ড নাকি জাল আধার কার্ড, সেটা কমিশন বিচার করবে, সে ভেরিফাই করার পর। অবশ্যই। এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। আধার কার্ড দেয়া মানেই যে আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন বা এলিজিবল ভোট দেন, কোনো একটা পরিচয়পত্র, ওটা ক্রস চেক হওয়ার পর সেটা ডিসাইডেড। সেটা যদি প্রকৃত আধার কার্ড হয় তাহলে হবে। আধার কিন্তু নাগরিকত্বের প্রমাণ না। তাহলে মোদ্দা কথা হলো যে এসআইআর হওয়ার পরই কিন্তু বাংলায় ভোট হচ্ছে। হ্যাঁ, সারা ভারতবর্ষে তাই হবে। শুধু এখানে নয়, আসাম, কেরল, তামিলনাড়ু, ওখানেও নির্বাচন 26, ওখানেও তাই হবে, ওখানেও এসআইআর হবে। মানে একই নিয়ম সব জায়গায়, সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে, কারোর ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই। এসআইআর এর পরেই ভোট হবে। বেশ, ওর কথা। এবার যে টপিকে যাব সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নির্বাচন। আপনারা প্রত্যেকে জানেন জগদীপ ধনখড় রিজাইন করার পর সিপি রাধাকৃষ্ণন ভারতের নেক্সট পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু ইন্টারেস্টিংলি 452টা ভোট পেয়েছেন, তিনি এনডিএর ক্যান্ডিডেট ছিলেন, এবং তার এগেনস্টে 300টা ভোটিং হয়েছে। ওর কথা, এখানে 452, 300, ডিফারেন্সটা হচ্ছে 152। এটা কি হওয়ার কথা ছিল? এনডিএর প্রার্থী এক্সট্রা 25টা মতো ভোট পেয়েছে, ক্রস ভোটিং হয়েছে, আইএনডিআই জোট থেকেই হয়েছে। আইএনডিআই জোট কনফিডেন্ট ছিল তারা 315টা ভোট পাবে, পেয়েছে তারা 300টা ভোট, তাহলে ক্রস ভোটিং হয়েছে। এটাই আমার প্রশ্নটা, ক্রস ভোটিংটার কি সিম্বলাইজ করছে? সিম্বলাইজ করছে যে আইএনডিআই জোটটা খুব অটুট নয়। আচ্ছা, হ্যাঁ, এবং আইএনডিআই জোট নির্বাচনের আগে হয়েছিল ঠিকই, এখনো সংসদের ভিতরে তারা একটা জোট হিসাবে থাকে, কিন্তু জোটের ভিতরকার সমীকরণ মসৃণ নয়। কংগ্রেস এই জোটের নেতৃত্ব দেয় ঠিক আছে, কিন্তু অনেক জিঞ্জার গ্রুপ, প্রেশার গ্রুপ আছে, তারা কংগ্রেসের নেতৃত্বকে মানতে চায় না, কংগ্রেস দাদাগিরি করে বলে, এসব ওদের ইন্টারনাল সমীকরণটা একদমই মজবুত নয়। আসলে এরা তো কোনো আন্দোলন বা কমন মিনিমাম প্রোগ্রামকে সামনে রেখে আসেনি। নির্বাচনের আগে এটা হয়েছিল, নির্বাচনের পরে সংসদে একটা জোটের ফর্মে এরা আছে, কিন্তু আদপে এই জোটটা খুব ক্ষণস্থায়ী এবং খুব ভঙ্গুর। আচ্ছা, না এই ক্রস ভোটিং, সিপি রাধাকৃষ্ণন এক্স গভর্নর ছিলেন মহারাষ্ট্র থেকে হতে পারে, শিবসেনার লোকজন দিতে পারে, ওখানকার কংগ্রেসের লোকজন দিতে পারে, আপের লোকজন নাকি দিয়েছে বলছে, দিয়েছে, ক্রস ভোটিং হয়েছে। এখানে তো আর দলীয় হুইপ হয় না এইসব ভোটে, তো সাংসদরা নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিয়েছে। আইএনডিআই জোটের
সাংসদদের কয়েকজনের মনে হয়েছে যে শিল্পী রাধাকৃষ্ণন যোগ্য প্রার্থী, তাকে ভোট দিয়েছে। আইএনডিএ জোট তাদের ভোটটাকে রাখতে পারেনি, এটাই হচ্ছে ইন্ডি জোটে ফাটল বলা যায় কি? থেকেই ফাটল আছে, এই ফাটল আরো বাড়বে উত্তর। বেশ, সরকার অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকে আজকে যে 3টে পয়েন্ট নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম, অন্যান্য পর্বে যেরকম করে থাকি, এই 3টে পয়েন্ট কিন্তু আপনাদের জানবার এবং জানাবার দরকার। যেখানে নেপালে এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি পরিস্থিতি হতে পারে, সেখানে জেনজির বিক্ষোভে উত্তাল হয়েছিল গোটা দেশ। এমনকি পশুপতিনাথ মন্দির, যেখানে আমরা প্রচুর পর্যটক যান, সেই মন্দিরও কিন্তু ছাড়া হয়নি। সেনা টহল এবং জেনজির মনোনীত অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীকে ফোন করেছেন এবং বলেছেন ভারত নেপালের খুব ভালো সম্পর্ক। তাহলে এটা কি সিম্বলাইজ করে এবং আগামী দিনে কি বার্তা বহন করে, খুব ইম্পর্ট্যান্ট। আমরা চাই নেপাল শান্ত হোক এবং নেপালে প্রচুর মানুষজন পর্যটন ক্ষেত্রে যায়। পশুপতি মন্দিরের কথা প্রথমেই বললাম, সেই নিয়ে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম। অর্কপ্রভু সরকার আপনাদের বোঝালেন যে আস্তে আস্তে পরিস্থিতি নিশ্চয়ই বদলাবে এবং শান্তি বিরাজ করবে, আবার নর্মালসি ফিরে আসবে, এটাই কিন্তু আমরা চাইব। তার সঙ্গে যেটা সবার মনে এখন সবথেকে বড় একটা প্রশ্ন, যে এসআইআর কবে থেকে হবে? ভোট তো এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কিন্তু ভোট। তাহলে এসআইআর নিয়ে 10 তারিখ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিউ দিল্লিতে মিটিং করেছেন, আপনারা জানেন। এখানে সব রাজ্যে সিইওরা ছিল। সেখানে কি বার্তা দেওয়া হয়েছে? যে লক্ষ্মী পুজো এবং দিওয়ালির এই সময়ের মধ্যে কিন্তু এসআইআর হতে পারে, মানে শুরু হতে পারে। এসআইআর হবে, এইটুকু, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এবং যা যা ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে এবং সেই মতো বিএলওদের কিন্তু ট্রেন করা হবে, তাদেরকেও বলা হবে। এবং এসআইআর শুরু হওয়ার পরে কিন্তু ভোট হবে সব জায়গায়, ভারতবর্ষের যেখানে যেখানে ভোট হওয়ার কথা, পশ্চিমবঙ্গ সহ সব জায়গায় কিন্তু সেটা হবে। সেদিকে আমাদের নজর থাকবে। এবং সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা লাস্টে আমরা ডিসকাস করলাম, যে ইন্ডি জোটে কি ফাটল কেন বললাম? কারণ ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে আপনারা জানেন সিপি রাধাকৃষ্ণন, যিনি মহারাষ্ট্রের এক্স গভর্নর ছিলেন, প্রাক্তন রাজ্যপাল, তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং তার প্রাপ্ত ভোট কটা? 452টা, আর এগেনস্টে 300টা, কিন্তু 315টা কিন্তু এগেনস্টে হওয়ার কথা ছিল। ক্রস ভোটিং হয়েছে। তাহলে এই ক্রস ভোটিং কি সিম্বলাইজ করে? ইন্ডি জোটে কি ফাটল ধরলো, সময় সে কথা বলবে। এই নিয়ে আমরা আলোচনা করলাম। আরও হট সিটে হট টকের পর্ব আমরা বিভিন্ন ইস্যুস থাকবে এবং টপিক থাকবে, যা আমরা সামনে তুলে ধরবো। আপনারা এই পর্ব কেমন লাগলো জানাবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত লিখবেন, যেরকম অন্যান্য পর্বে লেখেন। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।